শফিক ভাই, বিএনপি নেতা ইশরাক হোসেনকে আসলে মেয়র পদে নিয়োগ দেওয়া হচ্ছে না। বলা হচ্ছে জনাব আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া এটা দিচ্ছেন না, কারণ আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া তার নিজের লোকদেরকে মেয়র মেয়র পদমর্যাদার লোক বানান। দক্ষিণে তাকে মেয়র পদে সকল কিছু থাকা সত্ত্বেও সেটা উনি একলা দিচ্ছেন না। উত্তরে তিনি তার পছন্দের একজনকে, যারে নিয়ে আসলে অনেক কথা আছে, তাকে ইনি প্রশাসক বানাইছেন। এইটা আপনি আসলে কিভাবে দেখেন? মানে ইশরাক হোসেনকে আসলে মেয়র পদে এটা দিতে দেওয়া হবে না কেন? এটা কি উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত নাকি এটা আসিফ মোহাম্মদ সজীব ভাইয়ের একক সিদ্ধান্ত? না, আসিফ মোহাম্মদ সাজু ভাইও কি এটা করছেন? তাও তো মানে এটা তো আপনি বললেন, এটা তো এক ধরনের অ্যালিগেশন। এটা কি ঠিক কিনা? আমার যেটা মনে হয় এটা একটা লিগাল ইস্যু আছে। আমাদের ল অ্যাডভাইজার এখন সম্ভবত বাইরে আছেন, উনি আসলে উনি এটা বলতে পারবেন এটা লিগাল ইয়েটা কি, কোথায় লিগাল সমস্যা আছে, এটা উনি উনি হি উইল এক্সপ্লেইন। শফিক ভাই, আদালতের সেম রায়ে জনাব শাহাদাত হোসেন চট্টগ্রামে মেয়র হয়েছেন, একই রায়ে ইশরাক হোসেন কেন হইতে পারবেন না? মানে আমার একটু বুঝায় বলবেন, আমার অনেক কৌতূহল। ধরেন আইনের ব্যাখ্যা বা ফাইনালি কি হলো এরকম, এটা এমন যে এমন এমন অনেক রায় আছে যে একজনের জন্য এটা খাটে, আরেকজনের জন্য নাও খাটতে পারে। তো এটা একটা লিগাল একটা ইন্টারপ্রিটেশনের বিষয়। সেই লিগাল ইন্টারপ্রিটেশনটা আপনি একটা দুইটা দিন ওয়েট করেন। আমাদের ল অ্যাডভাইজার আসতেছেন, উনি সাউথ আফ্রিকা গিয়েছেন, উনি আসুক, উনি উনি এটা এক্সপ্লেন করতে পারবেন। এই মুহূর্তের বিবেচনায় কি আপনারা বিষয়টা এক্সপ্লেন করে একটা ইয়া দিতে পারেন? মানে প্রেস উইং থেকে এটা তো ওনার জায়গা, এটা তো ওনার জায়গা, এটা ভেরি মাচ ওনার টেরিটরি, আর এটা লিগাল ইস্যু আছে এখানে। তো উনি এসে এটা বলবেন আমাদের ধারণা। মানে উনি তো আদালতের রায়, মানে সুপ্রিম কোর্টের রায় তিনি আসলে এই 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 এটাই তো বললাম আমি, তো এই যে লিগাল ইস্যুগুলো তো ওনারা ডিল করেন। সুপ্রিম কোর্টের উপর কোর্ট আছে কিনা জানি না, মানে এইটা না কোর্টের এটা না। আমি বলছি যে উনি এসে এটা জানাতে পারবেন, যে ইন্টারপ্রেটটা উনি করতে পারবেন, উনি সাংবাদিকদের কোশ্চেন নেবেন, কোনো চিন্তা। আমরা যথেষ্ট ট্রান্সপারেন্ট করবেন। আপনার যেটা হচ্ছে যে দুই একদিন দেরি হচ্ছে, উনি আসুক, কথা বলবেন উনি। শফিক ভাই, সরকারের সবশেষ ঘোষণা অনুযায়ী জুনের 10 তারিখের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে হবে। গেল রাতে এক ফেসবুক পোস্টে আমরা জাতীয় নাগরিক পার্টির যিনি আহ্বায়ক আছেন জনাব নাহিদ ইসলাম, তারা দেখেছি বলেছেন যে জুলাই ঘোষণাপত্র ছাড়াও জুলাই সনদ, স্থানীয় সরকার নির্বাচন, গণপ্রশাসন নির্বাচনের কথা বলেছেন। আমরা দেখতে পাচ্ছি যে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির যিনি সেক্রেটারি জেনারেল আছেন, তিনি বলছেন সুপরিকল্পিতভাবে জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার পায়তারা চলছে। আপনি বিষয়টি একটু বলবেন যে আপনারা আসলে কিভাবে দেখেন? 10 জুনের মধ্যে কি জুলাই ঘোষণাপত্র প্রকাশিত হচ্ছে? 10 জুনের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশিত হওয়ার পরে আসলে নির্বাচনটা কি ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারির মধ্যে হচ্ছে কিনা? নির্বাচন, আমাদের চিফ অ্যাডভাইজার বারবার বলেছেন যে নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। আমি ওনার সাথে 9.5 মাসের মতো কাজ করছি। আমি একটা জিনিস বলতে পারি, উনি কথা একটা বললে কথা রাখেন, উনি কথার ব্যত্যয় করেন না। এবং আমি আমার ওনার অভিজ্ঞতায় বলি, আমি একবার ওনার সাথে কথা রাখতে পারি নাই, উনি কিন্তু আমাকে পরে বলছেন তুমি কথা দিলে তুমি রাখতে পারলা না কেন। ওনার এই জায়গাটা আমি দেখেছি। তা আমি আশ্বস্ত করতে চাই যে ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে, উনি এটা বারবার জানিয়েছেন। উনি কিন্তু কখনো কোনো এখানে আপনি কেউ বলতে পারবে না যে উনি একবারও বলেছেন যে ইলেকশন জুন মাসের 30 তারিখের পরে হবে। উনি বলছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। তো এটা নিয়ে আমার মনে হয় কোনো ধোঁয়াশার কিচ্ছু নাই। বিএনপি যেটা চাচ্ছেন, এটা আমি যদি পলিটিক্যাল পার্টি হইতাম আমিও হয়তো বা চেতাম। ওনারা একটা ডেট চাচ্ছেন, তো সেটা নিয়ে আমাদের কাউন্সিল অফ অ্যাডভাইজার, বাট আমরা এর আগে কিন্তু অনেকে মনে করছেন আপনারা একটু বেশি সময় ক্ষমতা থাকতে চান। না এটা একদমই এইখানে কেউ আসেন নাই যে ক্ষমতা আঁকড়ে পড়ে থাকতে। এটা একটা আমি বলবো যে এটা বাজে ধারণা। সবাই একটা একটা গুরু দায়িত্ব নিয়ে এসছেন এবং দায়িত্বটা কমপ্লিট করে ওনারা চলে যাবেন। আর এই যে নির্বাচনের ডেটটা কেন দেওয়া হয় না, এটা প্রফেসর ইউনূসও কিন্তু এটা নিয়ে কিন্তু এক্সপ্লেন করেছেন। উনি কি বলেছেন? উনি বলেছেন যে এটা ডিপেন্ড করবে যে আমরা কি পরিমাণ রিফর্ম করছি। রিফর্ম মানে পলিটিক্যাল রিফর্ম। আমরা তো এমনি অন্যান্য রিফর্ম গুলো হচ্ছে অলরেডি কন্টিনিউয়াস প্রসেস। অন্য রিফর্মের মানে পলিটিক্যাল রিফর্ম, বিশেষ করে ভোটারের ইয়ের ক্ষেত্রে এইটার উপরে, এটা যখন এটা আমরা মনে হয় যে আমরা জুলাই মাসের দিকে বা জুলাইয়ের শেষের মধ্যে আমরা একটা শেপ দেখতে পারবো। তারপরে আমার মনে হয় যে আরো ক্ল্যারিটি আপনারা দেখবেন। বাট ইলেকশন, আবারও বলি, ইলেকশন উনি যেটা বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে, এটার কোনো ব্যত্যয় হবে না। আবার একটু এই যে আপনার জায়গায় আসি, মানবাধিকার, তারপর হচ্ছে জার্নালিজমের এথিক্স এবং
রাষ্ট্রের ন্যায় বিচারের জায়গা থেকে। আপনার কাছে কি মনে হয় যে আসলে বিগত সরকারের সময়টা একটা লম্বা সময়, 15 বছর, সেই সময় বিভিন্ন শিল্পী, বিভিন্ন কলাকুশলী, বিভিন্ন সচিব, বিভিন্ন সামরিক সচিব, তারা নানার সময় নানা কারণে সরকারের কেউ ঘনিষ্ঠ ছিলেন, কেউ ঘনিষ্ঠ ছিলেন না, এখন সাংবাদিকদের মধ্যেও কেউ কেউ। তো এইটার মধ্যে কার বিরুদ্ধে মামলা করা হবে, কাকে বিদেশ যেতে দেওয়া হবে, কাকে ছেড়ে দেওয়া হবে এবং কাকে দেওয়া হবে না, এটার মধ্যে কি আপনাদের একটা পিক এন্ড চুজ কাজ করতেছে যে ঠিক আছে একে আমার পছন্দ না, তখন আমি নাম দিব তুমি সিনেমায় অভিনয় করছো, তো সিনেমায় যে আরো লোক অভিনয় করছে ওগুলি আমি ভুলে যাব এবং সিনেমায় অভিনয় করার জন্য আমি মামলা দিব, এটা কিরকম হত্যা মামলা? আমরা মনে করি যে মানে হোম মিনিস্ট্রি বা পুলিশ তার কাজে আমরা সাধারণত কখনোই, আমার মনে পড়ে না যে আমরা ইন্টারফেয়ার করি, পুলিশ তার কাজটা করে। তো সেই অনুযায়ী আপনারা দেখছেন, আপনাদের যদি মনে হয় যে আমরা ইন্টারফেয়ার করছি, আমরা ওয়েলকাম জানাই, আপনারা আমাদেরকে বলেন যে না আপনারা এই জায়গায় ইন্টারফেয়ার করছেন। এই গভর্নমেন্ট এই জিনিসটা আমি মনে করি না। শফিক ভাই, কেন মনে হয় আমি আপনাকে বলি, যে হত্যা চেষ্টা মামলায় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেফতার করা হয়েছে, তিনি সেই মামলার 207 নম্বর আসামি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা 17 জন শিল্পী সহ মোট 283 জনকে আসামি করে মামলা করা হয়েছে। এই মামলাটা 283 জন একত্র হইয়া একটা হত্যা মামলা কিন্তু এটা করা হয়েছে। এইটার মানে আপনি কি মনে করেন, এর মধ্যে আবার যে ওকে ধরা হইলো, এই মামলা নিয়ে আমাদের ল অ্যাডভাইজার অনেক বলেছেন। সত্যিকার অর্থে এই মামলাগুলো তো আমরা দেখছি যে অনেকে এই ধরনের অনেক মামলা হয় যে এক ধরনের এক্সটোরশন করার জন্য। এটা যে ওনারাই আমাদের ল অ্যাডভাইজার বলেছেন, হোম অ্যাডভাইজার এগুলো নিয়ে বলছেন, কিন্তু আনফরচুনেটলি সমস্যাটা যেটা হচ্ছে যে কেউ যদি এসে থানায় মামলা করে, হয় কি থানা নিতে বাধ্য হয়, আবার অনেক সময় থানা বলে যে না আমি এই মামলা নিব না, এই মামলা নেওয়া যাবে না, পরে যায় কি তারা আবার কোর্টে চলে যায়, কোর্টে যেয়ে আবার বলে যে না এই মামলাটা নিতেই হবে। ফলে ওই কোর্ট যখন মামলাটা নেওয়ার পরে সেই মামলাটা নিয়ে এসে আবার কোর্টের অর্ডারটা নিয়ে এসে থানায় বলে যে এই মামলাটা নিতে হবে। তো এই ধরনের তো সিচুয়েশন তৈরি হচ্ছে। মানে আমরা যাই হোক, আমি আবারও আপনার আরেকটা যে জায়গায় আপনি অনেকদিন কাজ করেছেন সেই অর্থনীতির জায়গায় একটু আসি, যে শর্ত পূরণ না হয় ঋণের কিস্তি ছাড় বন্ধ রেখেছিল আইএমএফ এর প্রধান শর্ত অনেকগুলির মধ্যে একটা ছিল ডলারের দাম বাজারের উপর ছেড়ে দেওয়া। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আমাদের এই অনুষ্ঠানে এসে বলেছিলেন যে আইএমএফ এর শর্ত তারা এত সহজে মেনে নেবেন না। এপ্রিলের শেষের দিকে মে মাসের প্রথম সপ্তাহে অর্থ উপদেষ্টা বলেছিলেন যে আইএমএফ এর ঋণ প্রেসক্রিপশন তারা মানবেন না, কিন্তু হঠাৎ করে আমরা দেখলাম যে এনবিআর কে বিলুপ্ত করা হয়েছে এবং সেটা আইএমএফ এর, মানে এরকম একটা কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা আইএমএফ এর পরামর্শ মেনেই। আপনি এটাকে নিয়ে আসলে কিভাবে দেখেন? না, আপনি যদি দেখেন যে এনবিআর কিন্তু এই 50 বছরে আমাদেরকে বারবার ফেল করছে। এনবিআর এর আমরা যে কাস্টমস এর যে সিস্টেম বা আমরা যে রেভিনিউ উঠাচ্ছি, একটা গভর্নমেন্ট বেঁচে থাকে, একটা গভর্নমেন্ট বা একটা দেশের ডেভেলপমেন্ট হয় হচ্ছে তার ট্যাক্সের টাকার উপরে, কিন্তু আমাদের কনসিস্টেন্টলি ফেল করছে। আমাদের ট্যাক্স জিডিপি রেশিও মাত্র 7.3-7.4%, যেটা সত্যিকার অর্থে একটা আফ্রিকার দরিদ্র দেশের মতো। তো আমার তো এমন করে চললে তো হবে না। এখন এই কারণে কিন্তু আমরাও নিজেরা বলছি, আমাদের মধ্যে